আচ্ছা, তো আমরা এখন দেখব যে হু এবং হুইচ এর ব্যবহার। তো সেই ক্ষেত্রে আমরা দেখব রেস্ট্রিকটিভ ইউজ আর একটা হচ্ছে কন্টিনিউটিভ ইউজ। রেস্ট্রিকটিভ ইউজ হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া, মানে আপনি রেস্ট্রিকশন করা মানে সীমাবদ্ধ করে দেওয়া। যেমন দেখেন, দ্য ম্যান ইজ গুড। এখন আপনি বললেন এই যে দ্য ম্যান ইজ গুড, এখন কোন মানুষটা ভালো সেটা তো আপনি জানেন না। এখন আপনি এই মানুষটাকে আইডেন্টিফাই মানে নির্দিষ্ট করে দিলেন, দ্য ম্যান হু কেম হেয়ার, যে দ্য ম্যান হু কেম হেয়ার, যে এখানে আসলো, ইজ গুড, সে ভালো। তার মানে দেখেন এই যে দ্য ম্যান, কোন ম্যানটা? হু কেম হেয়ার, যে এখানে আসলো। তার মানে হু কেম হেয়ার এই যে দ্য ম্যানকে মডিফাই করতেছে। তাহলে আমরা জানি নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। তো এইটাই কথা, যে রেস্ট্রিকটিভ ইউজে আপনি অ্যাডজেক্টিভ ক্লোজ পাবেন। দেখেন তার মানে দা ম্যানকে মডিফাই করার জন্য আপনি হু কেম হেয়ার আনলেন, ইজ গুড, তাহলে এখানকার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা একসাথে অ্যাডজেক্টিভ ক্লোজ বা ফ্রেজও হয়ে যাচ্ছে আজকে। তবে এগুলা ক্লোজ ফ্রেজ, এটা পরে আবার তো আলোচনা হবে, এবং এটা আমরা এর আগেও একবার আলোচনা করছিলাম, আবার নতুন করে হবে। দ্য প্যান ইজ মিসিং। এখন দা পেন, কোন পেনটা, কোন কলমটা? হুইচ আই বট, যা আমি কিনছিলাম। তাহলে দেখেন এইটা কি বলা হয়? রেস্ট্রিকটিভ ইউজ। তাহলে আমরা দেখলাম যে আমরা আসলে রেস্ট্রিকটিভ ইউজে হু এবং হুইসের রেস্ট্রিকটিভ ইউজে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ পাই। তাহলে আমরা হু এবং হুইসের রেস্ট্রিকটিভ ইউজে অ্যাডজেক্টিভ ক্লোজ পাই। তাহলে দ্য ম্যান ইজ মিসিং, তাহলে মাঝখানে যে হুইচ আই বট, এই যে হু কেম হেয়ার, এগুলাকে নির্দিষ্ট করে দিছে, মানে সীমাবদ্ধ করে দিছে, এই জন্য এটাকে বলা হয় হু এবং হুইসের, এগুলাকে বলা হয় রেস্ট্রিকটিভ ইউজ। তাহলে এখন কন্টিনিউটিভ ইউজ কি সেটা দেখেন। আই ওয়েন্ট টু রহিম, রহিম টোল্ড মি এ স্টোরি, দ্য স্টোরি ওয়াজ ফাইন। দেখেন বারবার এই যে আই ওয়েন্ট টু রহিম, এই রহিমকে আবার নিয়ে আসলাম আমরা এখানে, রহিম টোল্ড মি এ স্টোরি, আবার দ্য স্টোরিকে আমরা এখানে নিয়ে আসলাম। তার মানে কেমন যেন একটা হজবরল একটা বাক্য, এটা খুব একটা সুন্দর হয় না এই বাক্যটা। এখন আপনি এই বাক্যটাকে কিভাবে চেঞ্জ করতে পারেন দেখেন, রহিম রহিম সব জায়গায় ইউজ না করে আপনি প্রোনাউন ইউজ করতে পারেন। যেমন আই ওয়েন্ট টু রহিম, ওই যে ওখানকার যে রহিম, সেই রহিমটাকে বাদ দিয়ে আপনি হি দিলেন, হি টোল্ড মি এ স্টোরি, আর এ স্টোরির পরিবর্তে আপনি এখানে ইট দিলেন। তো এইভাবে আপনি প্রোনাউনটা ইউজ করলেন। এখন আপনি আরেকটু স্মার্ট ওয়েতে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি অ্যান্ড গুলাকে বাদ দিয়ে আপনি ডাইরেক্ট রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে পারেন। তাহলে অ্যান্ডটা উঠে গেল, আর হি, খেয়াল করেন হি, এই যে রহিম আর হি হচ্ছে একই, তার মানে হিটা হচ্ছে এখানকার বাক্যের সাবজেক্টের জায়গায় বসে আছে, তাহলে অ্যান্ড আর হি উঠে যাবে, উঠে যায় কি হবে? হু। আই আই ওয়েন্ট টু রহিম হু টোল্ড মি এ স্টোরি। আবার দেখেন এ স্টোরি আর হলো ইট একই, এ স্টোরিও যা ইটও একই, তাহলে আপনার অ্যান্ড আর ইট উঠে গেল, উঠে যায় আপনার কি হইলো এখানে? হুইচ ওয়াজ ফাইন, হুইচ ওয়াজ ফাইন। এখন দেখেন এই যে এখানে হু এখানে হুইচ, তো এই যে পুরো একটা বাক্য, এই বাক্য এটা কোনো রেস্ট্রিকটিভ ইউজ না, এটাকে বলা কন্টিনিউটিভ ইউজ। হু এবং হুইচের কন্টিনিউটিভ ইউজ, কারণ আপনি দেখেন এখানে কিন্তু তো এই যে হু এবং হুইচ দিয়ে আপনি এখানে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না। তো এই জিনিসগুলো যে খুব একটা বেশি ইম্পর্টেন্ট সেটাও না, মানে আপনার এগুলা মনে থাকলে ভালো, বা এতটুকু পরিমাণে বেসিকটা আপনার থাকলে আপনি পরীক্ষার হলে কনফিউজ হবেন না, মানে ইজিলি অ্যান্সার করতে পারবেন, এটাই হলো বিষয়। তো দেখেন অ্যাডভার্বিয়াল ইউজটা কি আমরা দেখবো এখন, হু এবং হুইসের অ্যাডভার্বিয়াল ইউজ। তো অ্যাডভার্বিয়াল ইউজ, এবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? আমরা ওই যে অ্যাডজেক্টিভ প্রেস, অ্যাডজেক্টিভ ক্লোজ আর অ্যাডভার্বিয়াল ক্লোজের মধ্যে পার্থক্য করি। যত মানুষ ভুল করে সবই দুইটা জায়গায় ভুল করার হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাডজেক্টিভ ইউজ মানে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ বা ফ্রেজ, এই দুটার মধ্যে একটু সমস্যা হয়। এখন দেখেন দ্য থিফ ওয়াজ ফানিস্ট, এইটাকে চোরটাকে মারা হচ্ছে, এটা হচ্ছে ফলাফল। তো কেন মারছে? এখন ধরেন আপনি জানেন যে আপনার এলাকায় একটা চোর আছে, এর নাম ধরেন তফা, আমাদের দিকে বলে তফা চোরা, ঠিক আছে? তো জানেন যে তফা একটা হইলো চোর। এখন আপনি হেরে তফা চোরায়, তফা চোরাকে সবাই চিনে, এখন ও যদি বাজারের মধ্যে দিয়ে হাইটে যাও, কি মাইট দিবে কেউ? ও জানে যে ও চোর, কিন্তু ও তো এখন এই মুহূর্তে চুরি করে নাই, তাহলে আপনি তো ওকে এমনি মারতে পারবেন না। এখন তফা চোরাকে যখন মাইট দেওয়া হবে, তখন আপনি জিজ্ঞাসা করবেন এই ওকে কেন মারছো, তখন বলবে হি স্টল দ্য মানি, তাহলে সে টাকা চুরি করছে এই জন্য। তাহলে দেখেন কারণ এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে ফলাফল, এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে অ্যাডভার্বিয়াল ইউজটা আসবে। যেমন দেখেন দ্য দ্য থিফ ওয়াজ ফার্নিশড, তাকে মাইট দেওয়া হচ্ছে, কেন? এই যে কারণ,
বিকজ হি স্টল দ্য মানি, তার মানে সে টাকা চুরি করছে। এখন এই যে বিকজটা মাঝখানে আসছে, এখন এই যে বাক্যটা, এই বাক্যটাকে আপনি মাঝখানে বিকজ নিয়ে আসলেন। এখন দেখেন, আপনি এই বাক্যটাকে এইভাবেও বলতে পারেন, মানে এইভাবে তো আপনি সেন্টেন্সটা যুক্ত করতে পারেন, ঠিক আছে, এইভাবে করলে হবে, এইভাবে করলে আপনাকে নাম্বার দিবে। আপনি এখানে কনজাংশন ইউজ করছেন, এই যে বিকজটা এখানে কনজাংশন হয়ে গেছে, সামনে একটা পিছনে একটা, এই একটা ক্লোজ একটা ক্লোজ, মাঝখানে আপনি কনজাংশন ইউজ করলেন, ঠিক আছে, দুটাই ইন্ডিপেন্ডেন্ট, দুটাই স্বাধীন ক্লোজ, মাঝখানে কনজাংশন ইউজ করলেন। এখন এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে এটা হলো বাচ্চাদের কাজ, মানে 9 10 ক্লাস 5 এরকম, ঠিক আছে। এখন আপনি যদি আরো স্মার্ট ওয়েতে লিখতে চান, যে আমি দুইটা বাক্যকে আরেকটু স্মার্ট ওয়েতে নাট বল্টুটা লাগাবো, মানে কনজাংশন দিলে সবসময় নাট বল্টু লাগায়, রিলেটিভ প্রোনাউন কি নাট বল্টু একটার সাথে একটা জোড়া লাগে। এখন আপনি বললেন দা থিপ, দা থিপ, এই যে দেখেন এই চোরটাকে, এই চোরটার কে মারা হয়েছে, দা থিপ ওয়াজ পানিশড, তাকে মারা হয়েছে। কেন মারা হয়েছে? এই যে যে কারণটা, সেই কারণটা হচ্ছে এখানে, বিকজ হি স্টল দ্য মানি, কারণ সে টাকা চুরি করছে, বিকজ হি স্টল দ্য মানি, দা থিপ ওয়াজ পানিশড, এই যে দেখেন বিকজ হি স্টল দ্য থিপ দ্য মানি, এটা হচ্ছে মূল জায়গা। এখন কেমন যেন খাপছাড়া একটা অর্থ লাগে, বা সেন্টেন্সটা সুন্দর, এইটা ধরেন গুড, এটা বেটার, ঠিক আছে। এখন গ্রামাররা কি করলো, ওরা এই যে বিকজ হি এই জিনিসটা উঠিয়ে দিল, এই যে কারণটা দেখেন, এটা এই যে দা থিপ, এই বিকজ হি, দেখেন খেয়াল করেন আপনি কাকে উঠাচ্ছেন, মাথা রাখতে হবে, বিকজ কে উঠাচ্ছেন, বিকজ আর সাবজেক্টকে উঠিয়ে দিচ্ছেন। এখন বিকজ আর সাবজেক্টকে উঠিয়ে দিয়ে আপনি এখানে টুক করে একটা হু বসাই দিলেন, এই যে দেখেন দা থিপ হু স্টল দা মানি ওয়াজ পানিশড, এইটা দিয়ে এবার আপনার মাথার মধ্যে গ্যারাকল লাগে গেল। এখন আপনি যখন ফেস ক্লোজ করবেন, এবার আপনি বলবেন যে এই হচ্ছে এই যে আমাদের কোচিং গুলাতে বা আমাদের স্যাররা শর্টকাট টেকনিক শিখায়, দা থিপ হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে হু, মানে অ্যান্টিসিডেন্ট হিসেবে হু, তাহলে তাই হু স্টল দা মানি, এটা তো আপনার কি হওয়া উচিত, যে অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়া, সরি অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়া উচিত, আসলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে দেখেন উপরে এই যে বিকজ হি স্টল দা মানি, এই বিকজের পরিবর্তে হু আসছে, তো দা থিপ ওয়াজ পানিশড, দ্য থিপ ওয়াজ পানিশড, চোরটাকে মারা হলো। এখন আপনি কি বলবেন, কেন মারা হলো, হোয়াই, কারণটা জিজ্ঞাসা করবেন, তাই না? তার মানে দেখেন, তাহলে এই যে হু স্টল দা মানি, এটা কি দা থিপকে মডিফাই করতেছে না, তাকে কেন মারা হয়েছে, যে পানিশড, তাকে কেন মারা হয়েছে সেটাকে মডিফাই করতেছে, বুঝছেন? তো এই বাক্যটা যখন দিবে দা থিপ হু স্টল দা মানি ওয়াজ পানিশড, এইখানে যখন আপনি একটা আন্ডারলাইন করে দিবে, শতকরা 90% লোক এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবে। এটাই হচ্ছে বিষয়, যে আমি মানে দেখানোর চেষ্টা করতেছি যে এইটা অ্যাডজেক্টিভ ক্লোজ যে হইলো, কেন হইলো, বা এইটার মূলটা কেন, কোন জায়গা থেকে আসছে, সেটা বোঝার জন্য আপনাকে হু এবং হুইসে অ্যাডভার্বিয়াল ইউজটা বুঝতে হবে। অ্যাডভার্বিয়াল ইউজ হচ্ছে, দেখেন আমি যদি আবার শুরু থেকে একটু রিপিট করে দিই, দ্য থিপ ওয়াজ পানিশড, এটা হচ্ছে ফলাফল, কারণটা হচ্ছে কেন, দ্য স্টল দ্য হি স্টল দ্য মানি, সে টাকা চুরি করছে। এখন এই দুটো বাক্যকে যদি আপনি যুক্ত করতে চান, তাহলে আপনি লিখতে পারবেন দ্য থিপ ওয়াজ পানিশড বিকজ হি স্টল দ্য মানি। এখন দেখেন এইটা, এই পুরোটা বাক্যটা এখানে বিকজটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এটাকে আরো সুন্দরভাবে কনজাংশন হিসেবে ইউজ না করে আমি এটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করি, ঠিক আছে, এখানে দেখেন এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে হয়েছে, তা আমি এটাকে একটু রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করি। তখন আপনি কি করলেন, দা থিপের পরে যে বিকজ হি স্টল দা মানি এটাকে আগে নিয়ে আসছেন, এরপরে ওয়াজ পানিশড পরে আনছেন, তার মানে এখানে একটা আসলো। এখন আপনি আরেকটু আপডেট ভাবে লেখার জন্য কি করলেন, বিকজ হিটাকে উঠিয়ে দিলেন, উঠিয়ে দিয়ে এখানে হু দিলেন, দা থিপ হু স্টল দা মানি, যে টাকাটা যে চুরি করছে ওয়াজ পানিশড। এখন এই জায়গায় গ্যারাকলটা লেগে যাবে, সবাই মনে করবে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কিন্তু আসলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, কারণ হচ্ছে এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা যায়। শর্টকাট টেকনিক আমাদেরকে এইভাবে শিখায় যে প্রশ্ন করো, হোয়াই দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখানে হোয়াই, এইটা হচ্ছে কারণ, দেখেন এই যে হোয়াই দ্বারা প্রশ্ন করলে, তো আমরা জানি বিকজ তো অ্যাডজেক্টিভ না, বিকজ হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ক্ষেত্রে ইউজ হয়। তো এখন এই জন্যই এই যে বিকজ হির পরিবর্তে হু বসছে, আর এই যে এইটা এই হু এর মধ্যে বিকজটা আছে, তো এইটা পুরোটা হচ্ছে একটা মানে কারণ, যে তাকে মারা হইলো কেন। তো এই যে দেখেন এই যে কারণ বা ফলাফল এগুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়, তাহলে এটা পুরোটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, বিষয়টা হচ্ছে এখানে। এবার দেখেন এরপরটা, দা বুক, দা বুক ওয়াজ সোল্ড আউট, এই বইটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো
এখন বলবো যে কেন বইটা বিক্রি করলা, জিজ্ঞাসা করবেন না যে কেন বইটা বিক্রি করলা, দেখেন হুইচ দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন না, সরি হোয়াই দিয়ে জিজ্ঞাসা করবেন যে কেন বইটা বিক্রি করা হলো, তো হুইচ ওয়াজ ওল্ড, কারণ এটা ছিল পুরাতন। তার মানে দেখেন দা দা বুক এটা নাউন, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে নাউনের পরে এটা তো অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লোজ হওয়ার কথা, কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না, কারণ হচ্ছে এখানে দা বুক ওয়াজ স্টল আউট, বইটা বিক্রি করা হচ্ছে, তাহলে এখন এখন কি মানে কি এটার বইটা কেন বিক্রি করা হয়েছে, এটা হচ্ছে এই দেখেন দা বুক ওয়াজ স্টিল আউট, এটা হচ্ছে আপনার ফলাফল, বইটা বিক্রি করে দেওয়া হয়েছে। এখন কারণটা কি, হুইচ ওয়াজ ওল্ড, কারণ এটা ছিল পুরাতন, পুরাতন বইটা আপনি বিক্রি করে দিবেন। তাহলে যে এখানে, তো এখানে কি ছিল জানেন, দা বুক বিকজ ইট ওয়াজ ওল্ড, আপনি এই হুইচটা বাদ দিয়ে আপনি বলতে পারেন এইভাবে, দা বুক বিকজ ইট ওয়াজ ওল্ড ওয়াজ স্টল আউট, দা বুক বিকজ ইট ওয়াজ ওল্ড, বই এই বইটা কারণ এটা পুরাতন ওয়াজ স্টল আউট, এটা কি বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে এখানে হুইসের রিপ্লেসমেন্ট, হুইচটা মূলত আসছে বিকজ ইট থেকে, আর আমরা জানি বিকজ বা কারণটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল মার্কার, ঠিক আছে, তো এই জন্য এখানে হুইচ ওয়াজ স্টল এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার দেখেন আই উইল, না আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান, হি উইল ডু দ্য ওয়ার্ক, এখন আপনি জিজ্ঞাসা করলেন আই উইল অ্যাপয়েন্ট দ্য ম্যান, আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান, এটা হচ্ছে আপনার ফলাফল, কেন আপনি যুক্ত করলেন হি উইল ডু দ্য ওয়ার্ক, যাতে সে কাজ করে, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। এখন আপনি দুটাকে যুক্ত করবেন কিভাবে দেখেন, আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান বসালেন, এখানে এই কমাটা উঠিয়ে দিলেন, দিয়ে আপনি বললেন এখানে ফর দ্য পারপাস, উদ্দেশ্য, দেখেন আপনি কেন, আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান, আমি একটা আমি একটা কি মানুষকে নিয়োগ করলাম কি উদ্দেশ্যে, কি কারণে, উদ্দেশ্য কি, হি উইল ডু দ্য ওয়ার্ক, সেই কাজটা করবে। এখন আপনি এখানে আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান, এবার আপনার উদ্দেশ্যের কথাটা বলেন, ফর দ্য পারপোজ দ্যাট, এই উদ্দেশ্যে যে হি উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে ফর দ্য পারপোজ দিয়ে এই কমাটা ফুলস্টপ উঠিয়ে দিয়ে আপনি ফর দ্য পারপোজ বসাইলেন মাঝখানে, বসাই দিয়ে হি উইল ডু দ্য ওয়ার্ক লেখলেন। এখন খেয়াল করেন এই যে ফর দ্য পারপোজ দ্যাট, এই পুরো শব্দটা উঠে দিয়ে আপনি এখানে একটা মাত্র শব্দ ইউজ করবেন, আর সেই শব্দটা হচ্ছে হু। দেখেন আই উইল অ্যাপয়েন্ট এ ম্যান, ওই যে ফর দ্য পারপোজ দ্যাট এটা উঠে আপনি এখানে হু ইউজ করলেন, হু উইল ডু দ্য ওয়ার্ক হয়ে গেল। তার মানে আপনি ফর দ্য পারপোজ দ্যাট এর রিপ্লেসমেন্ট হিসেবে হু বসালেন। এখন এই বাক্য নিয়েও সবাই ঝামেলা কেন, এই যে এ ম্যান আছে সামনে, সামনে নাউন আছে ফর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লোজ হওয়ার কথা, কিন্তু আসলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ না, কারণ হচ্ছে আই উইল অ্যাপয়েন্ট, আমি একজন লোককে নিয়োগ করলাম, এ ম্যান আমি একজন মানুষকে নিয়োগ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 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 কেন নিয়োগ করলাম, এই যে হোয়াই দ্বারা আপনি প্রশ্ন করেন, হু উইল ডু দ্য ওয়ার্ক, যাতে যে কাজটা করবে, ঠিক আছে, তাহলে দেখেন এইটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ গুলা কিভাবে আসে, ঠিক আছে, মানে গঠনটা কিভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্য আমরা এই এতগুলো উদাহরণ আসলাম। আর আমরা দেখলাম যে হুইচ এবং হুইচে অ্যাডভার্বিয়াল ইউজটা, I bought I have bought a fan which I will use for the exam, দেখেন উদ্দেশ্য, এই যে আমি একটা কলম কিনলাম, উদ্দেশ্য কি, যাতে আমি পরীক্ষায় ব্যবহার করতে পারি, তো এটা কারণ, এটা হচ্ছে ফলাফল, এই হলো উদ্দেশ্য, ঠিক আছে, ফলাফল কারণ, এগুলা এগুলা হবে সবসময় কি অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। তো এখানে হুইচ আই, তো হুইচ আই উইল ইউজ ফর দ্য এক্সাম, তাহলে দেখেন এখানে এখানে পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আই বট এ ফ্যান, আমি একটা কলম কিনলাম, কেন কলমটা কিনলাম, হুইচ আই উইল ইউজ দ্য এক্সাম, যেটা আমি পরীক্ষা হলে ব্যবহার করতে পারবো। তো এখানে দ্যাট এর ব্যবহার দেখেন, আমরা মূলত অনেক বেশি পরিমাণে কি বলা যায়, বেশি একটু ডিপ আলোচনার মধ্যে ছিলাম। এখন দ্যাট এর ব্যবহারটা আমরা আসলে যখন ফ্রি হ্যান্ড রাইটিং যখন আমরা শিখবো, তখন এই অংশটা দ্যাট এর ব্যবহারটা আসবো। এখন বলতে পারতেছেন যে আগে এখানে লেখছেন, এখন বলতেছেন না কেন, কারণ হচ্ছে আমরা যখন আগে বলছিলাম তখন যারা বুঝছিলেন বা মনে আছে তারা তো আছেই, আর না হলে এটা নতুন করে মনে রাখার তো আসলে দরকার নেই, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না। আমরা রিটেন যখন শুরু করব, তখন রিটেন যখন লিখবো ফ্রি হ্যান্ড রাইটিং, তখন হয়তো এগুলো লাগবে। এখন আমরা আপাতত এমসিকিউর উপরে ফোকাস করি, এই জন্য দ্যাট এর এই ফেজগুলা একটু স্কিপ করলাম। তবে আমরা যখন ইনশাল্লাহ আমরা গ্রুপে একটা সময় আমরা ইংলিশ লিখবো, সেই সময় কিন্তু আজকের এই আলোচনাটা অনেক বেশি গুরুত্ব থাকবে, এবং ওই সময় আবার এই আলোচনাটা আবার হবে, আজকেরটা আবার হবে, এগুলো মূলত রিটেনের আলোচনা একটু। তো
তো এখন আমরা একটু সামনের দিকে একটু আগে যাই, এগুলো রিটেন, এগুলো পরে যখন আমরা রিটেন শুরু করব তখন আমরা এখান দেখব। তো এখানে একটা এমসিকিউ একটু বারবার আসে, দেখেন যে এই যে অল এভরিথিং, দেখেন দ্যাট তৈলে আমরা এখন দ্যাট এর ইউজ, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আগে যে দেখেন অল এভরিথিং এনি নান নো এগুলার পরে দ্যাট হয়, এগুলার পরে যদি দ্যাটটা হয়, এগুলার পরে যদি দ্যাটটা হয় সেই দ্যাটটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এইটা পরীক্ষায় আসছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই স্বর্ণ বা সোনা হয় না। এখন এই যে অল এর পরে এই যে দ্যাট, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন দ্যাট, এটা ব্যাখ্যা কি, এগুলার পরে যদি দ্যাট থাকে সেই দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। এখানে অল দ্বারা এভরিথিং কে বোঝানো হয়, ঠিক আছে? তো এটা মনে রাখবেন, এখান থেকে এই যে এই শব্দগুলোর পরে যদি দ্যাট আসে, এই শব্দগুলোর পরে যদি দ্যাট আসে সেই দ্যাটটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন। এই রুলস থেকে, এই যে এই বেসিক থেকে একটা প্রশ্ন আসছে এখানে, ঠিক আছে? আমরা এই পার্টগুলো থেকে একটু আমরা একটু স্কিপ করে যাচ্ছি, এখন আমরা একটু অ্যান্টিসিডেন্ট নিয়ে কথা বলি। দেখেন অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট প্রোনাউনের ঠিক আগে বসে, যেমন দেখেন দ্য ফার্মার আর পুয়ার হু হ্যাভ এ অ্যাপ্লাইড ফর এ লোন। এখন দেখেন এখানে এই যে দেখেন এই যে হু, এই হুটাকে দ্য ফার্মার না, এই হুটা হচ্ছে দ্য ফার্মার। এখন এই রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হচ্ছে এখানে, মাঝখানে এরকম হওয়া যাবে না। যেখানে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট তার সামনে থাকবে, তার মানে এখানে কি করতে হবে, দ্য ফার্মার্স হু আর দ্য পুয়ার হু 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 আর দ্য অ্যাপ্লাইড ফর এ লোন, ঠিক আছে? এখন দেখেন দ্য ফার্মারের পরই হুটা হবে, দ্য ফার্মার এখানে, হু এখানে হবে না। তো লোনটা নিচে কে, দ্য ফার্মার, ঠিক আছে? আর এই পুয়ার কি নাউন না, দেখেন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন হবে। এখন ফুয়ারটা তো নাউন না, ফুয়ার তো অ্যাডজেক্টিভ। তো সো এখানে রিলেটিভ প্রোনাউনটা নির্দেশ করতেছে কাকে, দা ফার্মারকে, জন্য রিলেটিভ প্রোনাউনের পরেই এখানে এটা হবে। কেন এগুলো হবে, এগুলা দেখাইছি এর আগে পিছনের দিকে। আপনি এই বাক্যটাকে ইচ্ছা করলে ভাঙতে পারবেন, দা ফার্মার আর পুয়ার। এবার দা ফার্মার হ্যাভ অ্যাপ্লাইড ফর এ লোন, এখানে ফার্মারটা উঠে গেছে, উঠে যে হু হবে। আর হুটা যেহেতু সাবজেক্টের পজিশনে বসছে, তাহলে সাবজেক্টের পরেই হুটা হবে। এটা আপনি নিজে ট্রাই করিয়েন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমি 9-10-এর, সরি, ক্লাস 8-এর একটা টিউশন করাই, ওদেরকে আমি এই আজকের ইউজটা, আজকের যে টপিকগুলো রিলেটিভ প্রোনাউন যখন আমি পড়াইছিলাম, তখন আজকের এখান থেকে মোটামুটি 80% ওদেরকে বলছি। মানে ওদেরকে এই যে আজকের এই আলোচনাটা, এই যে কিভাবে দুইটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে একসাথে করবে রিলেটিভ প্রোনাউন ইউজ করে, ঠিক আছে? ওদেরকে আমি এগুলা দেখাইছি। মানে এখান থেকে চিন্তা করলাম যে ভালো করে শিখুক। আমাদের তো স্যাররা তো শিখাইতো না, স্যাররা আসলে আমাদের স্যাররা পারতো না, ওনারা তো গ্রামার স্যার, তো ওনারা এগুলো গ্রামারের সেন্টেন্সকে এত ভাঙতো না, ওনারা ওই গদ বাঁধা রুলস যেগুলো ওগুলো মুখস্থ করাইছে। আচ্ছা দেখেন, দ্য পেন্সিল ইজ মিসিং হুইচ আই বট ফ্রম দ্য মার্কেট। দেখেন, দেখছেন, হুইচ হচ্ছে পেন্সিল, তাহলে পেন্সিল এখানে, হুইচ এখানে, তাহলে কি এটা মিসপ্লেস, মিসপ্লেস অফ কি বলে এটাকে, রিলেটিভ প্রোনাউন। তাহলে মিসপ্লেস জায়গায় বসে, তাহলে কি করতে হবে, দা পেন্সিলের পরে হুইচ আনতে হবে, হুইচ, দা পেন্সিল, এরপরে পুরো সেন্টেন্সটা নিয়ে আসেন, হুইচ আই বট ফ্রম দ্য মার্কেট, এরপরে ইজ মিসিং পরে নিয়ে যান, সেন্টেন্স হয়ে যাবে। দে ক্যান, দে কেম হেয়ার, দে আর মাই ফ্রেন্ডস, এই দে আর দে মিলে গেছে, তাহলে এখন দে এর পরে আপনি এখানে যখন হু, তাহলে এখন সেন্টেন্সটা কি হওয়া উচিত, দে হু কেম হেয়ার আর মাই ফ্রেন্ডস, এইভাবে হওয়া উচিত, বা এইভাবে আপনি করবেন, কিন্তু এটা ভুল। কারণ হু এর আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে দে থাকলে দে কে চেঞ্জ করতে হবে, দোজ করতে হবে। একটু ইম্পর্টেন্ট রুলস, একটা ব্যতিক্রম বলা যায়, যে হু এর আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে সরাসরি দে হবে না, দে থেকে দোজ হবে, দে দ্যাম থেকে। আচ্ছা, তাহলে এখানে কি দে এর আগে হবে আপনার দেটাও হবে না, এই যে দে হু হবে না, দে এর পরিবর্তে দোজ আনতে হবে। এবার দেখেন এখানে আই হ্যাভ হার্ড হিয়ার দ্য নেম, আমরা ইংলিশ লিটারেচার খুব ভালো করে আলোচনা মানে পড়তে পারবো। আমি দেখলাম যে P2 ওরা এত বেশি ডিটেলসে যায়, মানে যে কোনো একটা গল্প, কালকে শেক্সপিয়র পড়াইছিল, হ্যাঁ, তো দেখলাম যে ওনারা মানে চরিত্রগুলোর পিছনে অনেক গল্প বললেই, প্লাস ওদের চার্টগুলো খুব সুন্দর। তা আমি তো জানেন যে আমরা ওখান থেকে ওদের যে স্লাইডগুলো ওরা আমরা আমরা এখানে শেয়ার করে তো করি, তো
তো সেটা অবশ্যই থাকবে, এবং ইংলিশ লিটারেচার নিয়ে আশা করি যে প্রবলেম হবে না। আর আমাদের ইংলিশ লিটারেচারে একজন তো আছেই, হাবিবা বিথি আপু আছে, উনি ইংলিশ লিটারেচারের, তার মানে এখনো এখন ওনারা তো এলা কতটুকু পড়ছে সেটা আল্লাহই জানে, কারণ ওনাদের তো দেখা গেছে যে পড়লো একাডেমিক পড়া আর হচ্ছে ইংলিশ লিটারেচার পড়া, পরীক্ষা পড়া দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমি দেখলাম যে ওনারা খুব সুন্দর করে সাজাইছে, মানে প্রত্যেকটার পিছনে পিছনে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর পিছনে গল্প আছে, ঠিক আছে, এগুলোর পিছনে গল্প আছে। তাই আমি আশা করি যে আপনারা যখন লিটারেচার যখন এখানে শুরু হবে, সবাই একটা ভালো আশা করতে পারেন যে 15-র মধ্যে আমরা জুম মিটিং থেকে 12-13 কমন ফেলায় ফেলবো। কারণ আমি সরাসরি P2 এর পুরাটাই এখানে শেয়ার করব। তো তো ওদের লেকচার শিট থেকে দেখলাম যে 12-13টা কমন পড়ে, আর লেকচার শিটটা খুবই ছোট, ঠিক আছে। ওরা এত কম লেকচার শিটের মধ্যে কিভাবে এত কমন ফেলায় আমি এটাই বুঝি না, যে খুবই শর্ট, ওদের ইংলিশ লেকচার খুবই শর্ট, ঠিক আছে, কিন্তু এর মধ্যে নাকি কমন পড়ে। এবং যারা প্রিভিয়াস যারা টিকছে আমাদের P2 থেকে অনেক টিকছে, 47-46-এ অনেকে টিকছে, 300+ এরকম হবে। তো এই যে ওরা, এই যে যারা টিকলো, এদের মধ্যে অনেকে শুনলাম যে নাকি শুধু লেকচার শিটই পড়লো, অথবা লেকচার শিট গুলা খুব পাতলা পাতলা, ঠিক আছে। আর কিছু প্রশ্ন ব্যাংক আছে, ওদের সিস্টেমটা হচ্ছে পুরাটাই আপনার অনলাইনে, মানে ওরা ওই এফোর্ট গুলা বেশিরভাগ অনলাইনেই থাকে। আর লেকচার শিট এমনি একটা করলো এই আরই, ওদের প্রশ্ন বেশি, তো ওদের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওদের সবচেয়ে খুব সুন্দর একটা টেকনিক, সেটা হচ্ছে প্রচুর পরীক্ষা নেওয়া, এটাই হচ্ছে ওদের ভালো টেকনিক। ওরা যে পরীক্ষাগুলো নেয় ওগুলাতে আপনারা তো দেখলাম যে প্রশ্ন করার সময় আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য বলি, যারা প্রশ্ন করতেছেন কমন টপিকগুলো দিবেন, আনকমন টপিক দিয়ে নিজের বা গ্রুপের বা সবার কে জাহির করার দরকার নাই। যেগুলো পরীক্ষায় আসে কমন টপিকে দেন, বুঝছেন। আপনি 200টা প্রশ্নের মধ্যে 140টার উপরে কমন টপিক পাবেন, এটা পরীক্ষার পরে এগুলা এইভাবেই হয়ে আসছে, 140-50টা কমন টপিক হবে। যারা যারা ফ্রিলি মিস করে, অতিরিক্ত সালাকরা মিস করে, যারা সব পড়তে যায়, ফ্রিলি মিস করার একমাত্র প্রধান হাতিয়ার, প্রধান বদ অভ্যাস হইলো সব পড়তে যাওয়া, ঠিক আছে। যারা সব পড়তে যায় এরা এগুলা 5 বছরও ফ্রিলি টিকবে না। ওরা গবেষক হবে, হ্যাঁ, ভালো গবেষক হবে, ভালো টিচার হবে, হ্যাঁ, ভালো বক্তা হবে, কারণ এরা অনেক কিছু পড়ছে, বক্তা হবে, বক বক করতে পারবে, কিন্তু ফ্রিলি টিকবে না। কারণ একটা মানুষের সম্বন্ধে 10টা সাবজেক্টে প্রো হওয়া তো ইম্পসিবল, ঠিক আছে। তাহলে এখন যেটা করতে হবে, যেগুলা কমন টপিক ওগুলা বারবার দিবেন। তার মানে এখানে আপনারা প্রশ্ন যারাই করবেন উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। আপনি সর্বপ্রথম পিএইচসিতে বিসিএস এ যে প্রশ্নগুলো আসছে, নন ক্যাডার জবে যে প্রশ্নগুলো আসছে, ব্যাংকে যেগুলো আসছে ওগুলা দেন। প্রয়োজনে ভার্সিটি ভর্তি পরীক্ষা যেটা আসছে সেটাও দিয়েন না, যেগুলা চাকরি পরীক্ষা এখন পর্যন্ত আসছে ওগুলা দেন, ঠিক আছে। ওগুলার মধ্যেই প্রশ্ন সীমাবদ্ধ রাখেন, এর বাইরে আপনার যাওয়ার কোনো দরকার নেই। এর বাইরে যাবেন, গবেষক হবেন কিন্তু চাকরি পাবেন না, ঠিক আছে। তা আমি দেখলাম যে ওরা দেখলাম যে একই প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন সরাসরি রিপিট করে। তো কেন এরকম হচ্ছে? তো বলল যে যে আপনি প্রিভিয়াস ইয়ারের সবকিছু পারলে তো আপনার লাগতেছে না। প্রিভিয়াস ইয়ারের সবকিছু, হ্যাঁ, ব্যাখ্যা সহকারে। আপনি প্রশ্নের টেকনিক হবে এরকম যে বিসিএস এ একটা টপিক থেকে প্রশ্ন আসছে, আপনি সেই প্রশ্নটা দেওয়ার পরে ওইখানকার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা থেকে আপনি আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছেন। ধরেন যে আপনি দেখেন যে মুকুন্দরাম চক্রবর্তী থেকে প্রশ্ন আসে, তা আপনি মুকুন্দরাম চক্রবর্তী থেকে অন্য আর কি কি প্রশ্ন হইতে পারে সেটা বানান, কিন্তু যেটা অফ টপিক সেই টপিকটা নিয়ে আপনি লাফালাফি করিয়েন না। একজন পরিচিত কবি সাহিত্যিক থেকে কি কি প্রশ্ন হইতে পারে সবকিছু আপনি পড়েন, একটা পরিচিত টপিক থেকে কি কি প্রশ্ন হইতে পারে সেটা পড়েন। কিন্তু একটা অপরিচিত টপিক, হাজার হাজার অপরিচিত টপিক আছে, কয়টা অপরিচিত টপিক আপনি পড়বেন? তাহলে আপনার আর চাকরি করা লাগবে না। বিসিএস এর যে সিলেবাস, কেউ যদি বলে যে আমি সিলেবাসটা শেষ করবো, 30 বছর বললেও শেষ হবে না। এটা তো বিশাল লম্বা একটা সিলেবাস, ঠিক আছে। আপনি দেখতেন তো পড়তে, মানে আপনি যদি সব পড়তে যান 30 বছরও শেষ হবে না। আর যদি আপনি সব পড়তে না যায় শুধু চাকরি পরীক্ষা কি আসবে সেটা পড়েন, তাহলে 6 মাস এনাফ। এখন আপনাকে খেয়াল করতে হবে কি করবেন, আপনি কি গবেষক হবেন নাকি পরীক্ষায় যা আছে সেটা পড়িয়া টিকবেন, ঠিক আছে। তো এই জন্যই দেখলাম, তা আমি মানে খেয়াল করলাম যে ঘটনা কি ওরা এত কম লেখা,
লেকচার শিটগুলো আমি দেখছিলাম, আমি গ্রুপে দিছিলাম একদিন, একদম পাতলা। আমি মনে করছি যে লেফি টু থেকে শিট আসতেছে, তো মনে হয় আলগানোর জন্য মানুষ নিয়ে যাইতে হবে। পরে দেখি যেগুলা দিছে এগুলা মনে হয় 2-3 কেজিও হবে না এরকম। এই বেটা দেই যে কোলে করে নিয়ে শিটগুলা দাঁড়ায় আছে, আমি কি কি ঘটনা এগুলা শিট? আমি বলতেছি সবগুলা নিয়ে আসছেন নাকি কিছু রাইখে আসছেন? কয় না ভাই এগুলা প্যাকিং করে দিছে, এগুলাই শিট। ঠিক আছে, এর বেশি না। আমি অবাক যে এত কম শিট কিভাবে। এবং ওরা বলছে এখান থেকে কমনও পড়ে। তার মানে ওরা আসলে অপ্রয়োজনীয় টপিক রাখে নাই, প্রয়োজনীয় টপিক রাখছে যেটা আপনার দরকার, যেটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আমরাও সেইটাই করব, যে প্রয়োজনীয় টপিকগুলাই। আমি যেহেতু এই কথাটা কেন বললাম, যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন, আপনারা যারা প্রশ্ন করছেন ম্যাক্সিমামই এখানে আছেন, এই জন্য বলতেছি যে শুধু দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলোকে ফোকাস করে আপনি আগাবেন। আচ্ছা, হ্যাঁ আছেন তো রমা আপু, একদম যারা পরীক্ষা দিচ্ছেন, মানে যারা তারা অ্যাক্টিভ, পরীক্ষা যারা দেন তারা সবাই আছেন। ঠিক আছে, আমি সহকারে। আমি তো দেই না, মানে এই 7 জন, তার মানে একদম সঠিক সময় কথাটা বলছি যাতে আপনারা সবাই শুনেন। দেখেন, আই হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ শেইলি হু ওয়াজ এ গ্রেট পোয়েট। তো এই যে দেখেন, আমি শেলির নামটা শুনছি, সেই শেলিটাই গ্রেট পয়েন্ট। এই যে দেখেন হু, এই হু দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? শেলিকে নির্দেশ করা হচ্ছে। সেই শেলিটাই তার পাশে বসছে, তার মানে যে শেলি আর হু একসাথে বসছে। এইবার একটা সেন্টেন্স দেখেন, আই হ্যাভ রিড শেলিস পোয়েমস। দেখেন শেলিস হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়েছে। তো আই হ্যাভ রিড শেলিস পোয়েম, এই যে হু, হু কি শেলিসের সাথে আসছে? আসে নাই। এই হু দ্বারা তো শেলিকে নির্দেশ করা হচ্ছে, আর শেলি তো এখন নাউন হিসেবে নাই। শেলি তো এখানে তার অ্যান্টিসিডেন্ট হিসেবে হবে না, কারণ শেলি এখন আছে অ্যাডজেক্টিভ হিসেবে, আর নাউন হিসেবে আছে poem। কিন্তু এই হু তো আর পয়েমকে নির্দেশ করতেছে না, হু নির্দেশ করতেছে শেলিকে। তার মানে এই বাক্যটা যে লিখবে তার ডবল। কেউ যদি বলে আই হ্যাভ রিড শেলিস পোয়েম হু ওয়াজ এ গ্রেট পয়েট, বাক্যটা ভুল, এটা একদম নাম্বার পাবেন না। তাহলে এখন কি করতে হবে? যখন এরকম স্ট্রাকচার থাকবে, একটা অ্যাডজেক্টিভের পর একটা নাউন, এরপরে এদিকে যদি এরকম একটা ঝামেলা থাকে, তখন সেই ক্ষেত্রে দা নাউন, দার পরে নাউন আসবে, এরপরে অফ আসবে, তারপরে অ্যান্টিসিডেন্ট হবে। তাহলে দার পরে নাউন, এখন দা একটা এক্সট্রা করে দা আনেন, এখন নাউনটা কি? যেটা দেখেন এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর এটা হলো আপনার নাউন। তো দা পোয়েমস, দা পোয়েমস, এরপরে অফ আসবে, দেখেন দা পোয়েমস অফ, এরপরে শেলিস, তো শেলিসটা হবে না, শেলিসটা এখন কি হয়ে যাবে? শেলিসটা হয়ে যাবে এখন শেলি। কারণ আমরা জানি অফ এর পরে নাউন বসে, প্রিপজিশনের পরে নাউন বসে, প্রিপজিশনের পরে কখনো অ্যাডজেক্টিভ আর বসবে না। এজন্য দা, দা নাউ, দা পোয়েম অফ শেলি হবে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন হবে। দা পোয়েম অফ শেলি হু ওয়াজ এ গ্রেট পোয়েট, ওই যে শেলির পরে এখন হু হয়ে যাবে, দেখছেন? এই ধরনের বাক্য থাকলে আই হ্যাভ রিড দ্য পোয়েম অফ শেলি হু ওয়াজ এ গ্রেট পোয়েট। ঠিক আছে, এগুলা মানে রিটেনের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, মানে ওই সময় যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করব তখন দেখবেন। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কখনো পসেসিভ হতে পারে না, এটাই হলো মূল কথা। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কখনো, কারণ অ্যান্টিসিডেন্ট মানে নাউন প্রোনাউন, এটা পসেসিভ কিভাবে হবে? অ্যান্টিসিডেন্ট মানে নাউন প্রোনাউন। দেখেন আই, ইট ইজ আই, হু, এই যে হু কাকে নির্দেশ করতেছে? আই কে নির্দেশ করতেছে, না এখানে ইজ হবে না, এম হবে। ঠিক আছে, এইটা এখান থেকে প্রশ্ন আসে। এখন এমসিকিউতে এটা আসবে, এমসিকিউতে দ্য বয়েজ হু ইজ প্লেইং ইজ স্টুডেন্ট অফ দিস স্কুল। দেখেন দ্য বয়েজ, এই বাক্যটা একটু খেয়াল করেন। দ্য বয়েজ হু ইজ প্লেইং, দেখেন এই হুটা কাকে নির্দেশ করতেছে? দ্য বয়েজকে। এই হুটা নির্দেশ করতেছে বয়েজকে, তো বয়েজ কি প্লুরাল, এই জন্য ইজ হবে না, আর হবে, গেল। প্লেইং আসলেন। এখানকার দেখেন ফুল বাক্যটা কি ছিল? পুরো বাক্যটা ছিল দ্য বয়েজ ইজ স্টুডেন্ট অফ দ্য স্কুল, মাঝখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, মাঝখানেটা একটা ক্লোজ। মূল বাক্যটা ছিল দ্য বয়েজ ইজ স্টুডেন্ট অফ দিস স্কুল। এখন এটা কি সঠিক? হবে না। দ্য বয়েজ এর পরে তো ইজ হবে না, দ্য বয়েজ এর পরে কি হবে? আর হবে। দ্য বয়েজ আর স্টুডেন্ট অফ স্কুল, গেল, মূল বাক্য শেষ। এবার আসেন সাবঅর্ডিনেট ক্লোজ যেটা সেটা নিয়ে, হু ইজ প্লেইং। এখন হুটা কাকে নির্দেশ করতেছে? ভয়েসকে, তার মানে এখানে আবারও আর হবে, তার মানে এই ভয়েসটা
দুই জায়গায় প্রতিনিধিত্ব করতেছে। এই ভয়েসটা হচ্ছে তার মূল বাক্যে আর হবে, দা ভয়েসের কারণে এখানে আর হবে, মাঝখানে এটা তো আপনার রেস্ট্রিকটিভ, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না, রেস্ট্রিকটিভ ইউজ, হু এর রেস্ট্রিকটিভ ইউজ হচ্ছে এটা। আর মূল বাক্যটা কি, দা বয়েজ আর স্টুডেন্ট অফ স্কুল, অফ দিস স্কুল। আর রেস্ট্রিকটিভ ইউজে আবার হু কাকে নির্দেশ করতেছে, বয়েজকে, তাহলে আবারও আর হবে। তবে এই ভয়েসটা এখানেও প্রতিনিধিত্ব করতেছে, এখানেও প্রতিনিধিত্ব করতেছে। এটা একটু জটিল ছিল। অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বের রূপের পরিবর্তন হয়। এটাই যে অ্যান্টিসিডেন্টের নাম্বার পার্সন অনুসারে, এই যে হু, হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ভয়েস, এই জন্য এটা আর হয়েছে। আর এই ইজটা কেন চেঞ্জ হয়েছে, কারণ এই যে এইখানে হচ্ছে সাবজেক্ট, এই হলো ভার্ব, এটা কিন্তু ভার্ব না। রেস্ট্রিকটিভ ইউজ, হু এর রেস্ট্রিকটিভ ইউজ বা মাঝখানে এটাকে বলা অ্যাডজেক্টিভ ক্লোজ, কিন্তু এই সাবজেক্ট এই হচ্ছে ভার্ব, তো সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এই জন্য এখানে আর হইলো। আর এখানে দেখলাম হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো হু তার অ্যান্টিসিডেন্ট হিসেবে আগেরটা বসবে ভয়েস, ভয়েসটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আর হচ্ছে। এবার দেখেন, হু ফেইলড ইন দ্য এক্সাম হুইচ শকড ইউর ফাদার। এখন এই বাক্যটা হয় নাই, কেন হয়নি? কোনো ক্লোজ রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসতে পারে না। দেখেন এই যে হুইচ, এই হুইচ হচ্ছে এখানকার রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে ক্লোজ হবে না। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসবে, কখনোই একটা ক্লোজ হবে না। দেখেন, ইউর ফেইলড ইন দ্য এক্সাম, তোমার ব্যর্থতার কথা শুনে, মানে তোমার ব্যর্থতা, হুইচ যেটা, শকড তোমার বাবাকে আঘাত করছে, ইউর ফাদার, ঠিক আছে? তাহলে এখানে হুইচের অ্যান্টিসিডেন্ট হিসেবে একটা ক্লোজ হবে না। হুইচের অ্যান্টিসিডেন্ট হিসেবে একটা নাউন প্রোনাউন হতে পারে, তবে একটা ক্লোজ হবে না। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখন কিভাবে হতে পারে এটা বাক্যটা, ইউর ফেল ইন দ্য এক্সাম, আগে আনলেন অ্যান্ড ইট বা দিস বা দ্যাট শকড ইউর ফাদার। তাহলে আপনাকে প্রথমে ইউর ফেল ইন দ্য এক্সাম আইনা, এরপরে অ্যান্ড ইট অথবা দিস বা দ্যাট আনলে, এরপরে শকড ইউর ফাদার লিখলে বাক্যটা সঠিক হবে। এবার বলা হলো রিলেটিভ প্রোনাউন কে উজ্জ্বল রাখা যায়, যেমন দেখেন, আই হু হ্যাভ লস্ট দ্য মানি এম আর, দেখেন এই যে হু, এই হু হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, তো হু এর আগে হচ্ছে আই অ্যান্টিসিডেন্ট হিসেবে আই আসছে, এজন্য এখানে হ্যাভ হলে হ্যাভ হইলো। তবে মূল বাক্যটা কি, আই অ্যাম হেয়ার, মূল বাক্যটা হচ্ছে আই অ্যাম হেয়ার, আর এইটা হচ্ছে মাঝখানে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লোজের যে হুটা বসছে এটা হলো রেস্ট্রিকটিভ ইউজ হু এর, আর এই হুটা নির্দেশ করতেছে কাকে, আই কে, এজন্য এখানে আই সাথে হ্যাভ হবে। যেমন দেখেন, আই হ্যাভ লস্ট দ্য মানি, আই হ্যাভ লস্ট দ্য মানি ইউ গেভ মি, এই যে দেখেন যে টাকাটা তুমি আমাকে দিয়েছিলা, তাহলে এখন আই হ্যাভ লস্ট দ্য মানি, এই যে দ্যাটের আগে রিলেটিভ প্রোনাউন হিসাবে দা, দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, তার আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে দা মানি করছে। এখন আপনি এটাকে এইভাবে বলতে পারেন, আই হ্যাভ লস্ট দ্য মানি, এই দ্যাটটা উঠে, এই দ্যাটটাকে বাদ দিয়ে আপনি ইউ গেভ মি, এইটাও হবে। তার মানে এখানে একটা দ্যাট আছে, আপনি এইটা দেখলে আবার এটাকে ভুল বলবেন না, এটা আসলে বাক্যটা সঠিক, এখানে একটা দ্যাট আছে, দ্যাটটা উজ্জ্বল অবস্থায় আছে, ঠিক আছে? তো কর্তব্য বুঝাতে রিলেটিভ প্রোনাউনকে রাখা যায়, তার মানে কর্তব্য কোন একটা বুঝাতে